৭৩ যদি তার এরকম চ্যালেঞ্জ করার মতো দল থাকতো, ধরুন জাসদ ওই জায়গায় চলে গেছে, হু নোজ শেখ মুজিবুর রহমান নিজেই রাতে সিল মারতেন। জাসদ যে কোনো চ্যালেঞ্জই না, তার সময় আপনি কি হেলিকপ্টারে ব্যালট বাক্স এনে টেনে আপনি লোকালি বলা হয়েছে অলি আহাদ জিতেছে, কিন্তু আপনি এখান থেকে ঘোষণা করে দিচ্ছেন তাহিরউদ্দিন ঠাকুর জিতেছেন। বাংলাদেশের মতো দেশের স্ট্যান্ডার্ডে যা যা হওয়ার কথা, এটা খুব জরুরি। একটা হলো আমাদের স্ট্যান্ডার্ড, আর একটা হচ্ছে পোস্ট 5th অগাস্ট স্ট্যান্ডার্ড। মানে গণঅভ্যুত্থান পরবর্তী দেশগুলোতে কতগুলো মানে ডিফল্ট কেওস থাকে, যেখানে দীর্ঘদিন স্বৈরাচারী ব্যবস্থা থাকে, সেখানে কতগুলো ডিফল্ট কেওস থাকে, আমরা মিডল ইস্টের দেশগুলোতে দেখেছি। সেই সব কিছু যদি বিবেচনায় নেই, আমি যে ঠিকঠাক মানে সব ঠিক নেই কিন্তু ঠিকঠাক আছে, দ্যাট মিনস কিছু প্রবলেমের পরও আমি মনে করি আমরা অন দ্য ভেরি রাইট ট্র্যাক। আচ্ছা, সেক্ষেত্রে আমরা যদি একটু তুলনা করি, ৭৩-এর নির্বাচন, ৯০-এর পরবর্তী নির্বাচন, ২৪ পরবর্তী নির্বাচন, এই তিনটি নির্বাচনকে যদি আমরা সেই পর্যবেক্ষণে আনি, আপনার কাছে কি মনে হয় কাকে গিয়ে রাখবেন? নিশ্চিতভাবে আমাদের 90s-এর 91, 96 বা 2001 এই তিনটা নির্বাচন, 8 নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে, তিনটা নির্বাচন তুলনামূলকভাবে মাছ বেটার ছিল। ৭৩ নির্বাচনের প্রসঙ্গে যখন আনলেন, একটা কথা বলে ফেলা ভালো, মানে আমরা বাংলাদেশ ডিরেইলড হতে শুরু করছে জাস্ট ইমিডিয়েটলি আফটার লিবারেশন। মানে যে দলটা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, মানুষকে নানানভাবে এটার জন্য প্রস্তুত করেছে গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, সেই দেশটাই ৭৩ সালের নির্বাচনে আমি আমার একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। জাসদ তখন মূল প্রতিদ্বন্দ্বী। আমি জাসদের টপ লিডারদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা আসলে কয়টা সিট পেতে পারতেন। তারা বলেছিলেন সর্বোচ্চ 15টা সিটে তারা জিততে পারেন, আর কিছু ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট জেতার সম্ভাবনা ছিল। সাকুল্যে 20 বা 25 জন জিততে পারত, কিন্তু সেই নির্বাচনটাও সুষ্ঠু হতে দেয়া হয়নি। আমাদের মুশতাক বা তাহিরউদ্দিন ঠাকুরকে কিভাবে জেতানো হয়েছে আমাদের নিশ্চয়ই মনে আছে। তো সেই নির্বাচনটা মাত্রাগত দিক থেকে অনেক ওয়াইড স্প্রেড করাপশন বা ইঞ্জিনিয়ারিং যদি বলি না হলেও, এটা অত্যন্ত খারাপ ছিল, কারণ একেবারেই আনচ্যালেঞ্জড একটা দল। আওয়ামী লীগের আশপাশেও কোনো চ্যালেঞ্জ ছিল না, কিন্তু কিছু হারবো এই প্রবণতা রাখা হয়নি। সেই কারণে আমি এই নির্বাচনটায় যতটুকু কারচুপি হয়েছে সেটার চাইতে এটাকে অনেক বেশি খারাপভাবে দেখি। মানে ধরুন আপনি নেক টু নেক ফাইট হচ্ছে, আপনি পারবেন কি পারবেন না পরিস্থিতিতে আপনি এই ধরনের পথে গেলেন, কিন্তু না, আপনার কিছু মানুষকে জেতানোর জন্য বা ওদেরকে কিছুই রাখা যাবে না, আপনি এইগুলো করেছেন। এমনকি ডাকসু নির্বাচন ৭৩ সালের ব্যালট বাক্স ছিনতাই করেছে শেখ কামালের নেতৃত্বে, এটা উইটনেসরা আছেন, কথা বলেন এখনো। তো সেটা খুবই খারাপ হিসাবেই আমি রাখতে চাই, ওটাকে একেবারে কোনো নির্বাচনের জায়গায় রাখতে চাই না। এগুলো হাসিনার সময় যে নির্বাচন হয়েছে, আমি যদি এভাবে বলি, হাসিনার সময় যেহেতু একটা সমান পর্যায়ের একটা দল ছিল বিএনপি, সো ৭৩ যদি তার এরকম চ্যালেঞ্জ করার মতো দল থাকতো, ধরুন জাসদ ওই জায়গায় চলে গেছে, হু নোজ শেখ মুজিবুর রহমান নিজেই রাতে সিল মারতেন। জাসদ যে কোনো চ্যালেঞ্জই না, তার সময় আপনি কি হেলিকপ্টারে ব্যালট বাক্স এনে টেনে আপনি লোকালি বলা হয়েছে অলি আহাদ জিতেছে, কিন্তু আপনি এখান থেকে ঘোষণা করে দিচ্ছেন তাহিরউদ্দিন ঠাকুর জিতেছে। তাহলে এই যে ৭৩-এর পরে আমাদের যে গণতন্ত্রের পথে হাঁটা বা একটা দেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তৈরি করার জন্য যে চেষ্টা, এবং তার জন্য তো নির্বাচন, রাজনৈতিক দল, এই দুটো সবচেয়ে বড় বিষয়। সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় সেই জায়গা থেকে কি আমাদের এই নষ্ট হয়ে যাওয়া রাজনীতি যেটা বলে সবাই, সেটার চর্চা শুরু? আমি মনে করি, যেমন ধরুন আমরা যেহেতু ইতিহাসে একটু ঢুকলামই, ৭৩ যখন ওই নির্বাচনে জাসদকে জাস্ট কিছু সিট দেয়া হলো না, জাসদ ঠিক হয় নাই, কিন্তু জাসদ এরপর গণবাহিনী তৈরি করলো, সে রীতিমতো যুদ্ধ টুদ্ধ শুরু করবে ভাবছে, এটা জাসদের ভুল সিদ্ধান্ত ছিল। কিন্তু জাসদ তো নিয়মতান্ত্রিক রাজনীতি করতে চেয়েছিল, ও নির্বাচনে গেছে, ধরলাম 15টা 20টা বা মানে মারাত্মক জোয়ার এসে 25-30টা সিট জিতে গেল, সো হোয়াট, পরের নির্বাচনে সে 50-60-70টা জিতবে। গণতন্ত্র মানে তো তাই, যে শেখ মুজিবুর রহমান মনে করছেন তিনি গণতন্ত্রের মানে মানুষের সামনে অন্তত ইমেজ তৈরি করেছেন, তো তার তো এটা করা দরকার ছিল। সো ওই যে ডিরেইলড হওয়া শুরু হলো, গণবাহিনী তৈরি হলো, তারা ফাইট করতে শুরু করলো, শেখ মুজিবুর রহমান আর কিছু কন্ট্রোল করে উঠতে পারলেন না, তারপর তিনি বাকশালের দিকে হাঁটা দিলেন। এই যে বাংলাদেশ ডিরেইলড হলো, মানে আমরা শেখ হাসিনার সময় 75 পরবর্তী সময়ে খুব শুনি না, বাংলাদেশ 72 পরবর্তী সময়ে নষ্ট হতে শুরু করেছে। আমরা যেটা বলি যে, বা আপনার ভাষায় যদি একমাত্র সুষ্ঠু পরিবেশে নির্বাচন হওয়া, তারপরে কেন আমরা আবার ডিরেইলড হলাম? কার হাত ধরে ডিরেইলড হলাম? কারণ এরপর তো আমরা দুইটি বড় রাজনৈতিক দলকেই নির্বাচন করতে দেখলাম, হারতে দেখলাম, জিততে দেখলাম। আমি মনে করি যে আমাদের একটা সেটেলমেন্ট হয়েছিল মোটামুটি, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার, প্রথম দিকে কিছু প্রবলেম ছিল, তারপর তত্ত্বাবধায়ক সরকার হয়ে যখন গেল,
তারপর একটা মোটামুটি সেটেলমেন্ট ছিল যে আমরা নির্বাচন করব, এবং মোটা দাগে যেটা দেখা যায়, যেটা হলে ভালো হয়, সেটা হচ্ছে এক এক দল এক টার্ম করে ক্ষমতায় থাকবে, বাংলাদেশের ইনকামবেন্টরা যেতে না। সো আপনি যদি ওই ধরনের সরকার চান তাহলে আপনি পরের বার হয়তো নির্বাচিত হবেন না। কিন্তু ওই যে প্রবণতা তৈরি হওয়ার হলো টু সাম এক্সটেন্ট যে আমাদের ক্ষমতায় থেকে যেতে হবে। একটা কথা কি, এটা নিয়ে এখন প্রচুর আলোচনা হচ্ছে, কোনো রাষ্ট্রের রাজনৈতিক দলগুলো যদি ডিসাইড না করে, তাদের মধ্যে যদি একটা পলিটিক্যাল সেটেলমেন্ট বা সমাজে একটা সোশ্যাল সেটেলমেন্ট যদি না থাকে, কোনোদিনও হবে না। সুতরাং আমাদের রাজনৈতিক যে দল পাল্টাপাল্টি করে এই নির্বাচন করছিল, প্রধান ক্ষেত্রে ফাইট করছিল, তাদের মধ্যে সেটেলমেন্টটা একটা পর্যায়ে ভেঙে পড়ে, এবং শেষ পর্যন্ত আমরা যদি দেখি যেটা আওয়ামী লীগের হাত দিয়ে ফাইনালাইজড হলো, যে তারা এবার ক্রমাগত ক্ষমতায় থেকে যেতে চাইল। এটা ইভেন 2008 সালের নির্বাচন নিয়ে আমরা খানিকটা সমালোচনা করতেই পারি, কারণ এটা নিয়ে আসলে নতুন করে তদন্ত হওয়া দরকার। কিছুদিন আগে মওদুদ আহমেদের আমি একটা বইতে কিছু স্ট্যাটিস্টিক্স দেখলাম, সেটা খুবই ইন্টারেস্টিং, যে ওখানে মিনিটে একটা করে ভোট দেওয়া হয়েছে এবং অসংখ্য কেন্দ্র আছে, যে পরিমাণ ভোটের কাস্টিং দেখানো হয়েছে ওখানেও 90%, 95%, 100%, 18 সালের মতো না হলেও 95% অনেক ছিল। সো এটাও ভালো নির্বাচন না, বাট স্টিল মোটামুটি একটা নির্বাচনের মাধ্যমে এসছে। কিন্তু তখনই 11 সালে গিয়ে আওয়ামী লীগ যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল, তখন আমরা বুঝতে পারলাম যে আওয়ামী লীগ আসলে ক্ষমতায় থেকে যেতে চায়। তো এই প্রবণতা যদি কোনো দলের থাকে, এইটা যেদিন থেকে শুরু হবে সেদিন থেকে আসলে এই সেটেলমেন্টটা থাকবে না। মানে প্রধান প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মধ্যে এই সেটেলমেন্ট থাকতেই হবে।